কি বলবো, একটা বৃত্ত সম্পন্ন হলো, রাজ্যে গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গেল তৃণমূল কংগ্রেস। ঠিক যেভাবে 2011 সালে সবুজ ঝড়ে পতন হয়েছিল লাল দম্ভের। কিন্তু এটাও তো মানতে হবে, বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় নেতা বা নেত্রী খুব কম এসেছেন। মমতার মাস কানেক্ট, মানুষের সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া, যেটা ছিল তার ইউএসপি, তার রাজনৈতিক উত্থানের কারণ। কিন্তু সেই মা মাটি মানুষ আজ মুখ ফেরালো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে। কেন? আমরা একটু কারণ খোঁজার চেষ্টা করি। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। কারণ খুঁজতে গেলে তো অনেক কারণ আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই পরিণতি বা এই পরিস্থিতিতে এসে পৌঁছানো। কিন্তু প্রাথমিকভাবে প্রথম কারণ খুঁজতে গেলে কি তোমার এটা মনে হয় যে আমাদের রাজ্যে সমাজে সর্বস্তরে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে একটা ক্রোধ, রাগ এবং সর্বোপরি একটা হতাশা, সর্বস্তরে একটা হতাশা কাজ করছিল প্রবলভাবে? দেখো, এই হতাশাটাই হচ্ছে শব্দ। দেখো, আমি এইবারের ভোট যে ঘোষণা হয়েছিল তার অন্তত 20 দিন আগে দ্য হিন্দু সংবাদপত্রে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। সম্ভবত সেটি 27শে ফেব্রুয়ারি আপলোড হয়েছিল এবং সেটার অডিও ফাইল এখনো স্পটিফাইতে বা ইউটিউবে তুমি পাবে। সেখানে আমি পরিষ্কার করে বলেছিলাম যে এমন কেউ বলতে পারবে না যে এখন বলছি, সেদিনকেই বলেছিলাম ভোটের আগে যে পশ্চিমবঙ্গে এবারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেসকে মানুষের ভোট দেওয়ার, আরো একবার ভোট দেওয়ার কোনো কারণ নেই। শুধু একটাই মাত্র কারণ অবশিষ্ট রয়েছে, সেটা হচ্ছে যে বাংলায় বিজেপি এসে যাবে এবং সেই সীমারেখাটাও যদি মুছে যায়, মানুষের কাছে যদি গ্রহণযোগ্য হয় যে বিজেপিও পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে পারে বা বিজেপিকে একবার পশ্চিমবঙ্গের সুযোগ দেওয়া উচিত, তাহলে বিপর্যয় অনিবার্য। মিলিয়ে নিতে পারো তুমি সেদিনকের যে সেই অডিও ফাইল খুলে মিলিয়ে নিতে পারো। আমি এই কথাটা একদম হুবহু এই কথাটাই বলেছি অন রেকর্ড। আরো একটা কথা আমি খুব স্পষ্ট করে সেদিনকে সাক্ষাৎকারে বলেছিলাম যে দেখো, পশ্চিমবঙ্গে যে পরিবেশটা আমি দেখতে পাচ্ছি সেটাকে মানুষের ক্রোধ, রাগ, অসন্তোষ বলা যাবে না, সেটা হচ্ছে হতাশা। একটা হচ্ছে সর্বস্তরে একটা হতাশা। মানুষ না, দুর্নীতি ফুর্নীতি নিয়ে যে সারদার সময় মানুষের রাগ ছিল, তারপরেও মানুষের রাগ এসছে। কিন্তু এখন না একটা মানে যখন তোমার পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে বা তার বান্ধবী বাড়ি থেকে ওরকম 50 কোটি টাকা বা গয়না, সোনার গয়না ফয়না উদ্ধার হচ্ছে, তখন ওই যে কদর্য যে ছবি, কদর্য সেই ছবিটা দেখে মানুষের ঘেন্না হয়েছে এবং তারপরে যে হতাশা, মানুষ ধরেই নিয়েছে বাংলাটা কিছু হবে না। মানুষ ধরেই নিয়েছিল যে আর কিছু হওয়ার নেই, একটা নিখাদ একটা ফ্রাস্ট্রেশন। তারপর 34 বছরের যে বাম শাসন, সেখানে একটা স্থবিরতা জাঁকিয়ে বসেছিল, অতিশয় জাড্য, একটা একাংশ নেতাদের প্রবল অহংকার, দম্ভ, অত্যাচার। মানুষ মুক্তি চেয়েছিল এবং সেই সময় কি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে একজন সৎ, নিষ্ঠাবান একজন মহিলা নেত্রীর মধ্যে মানুষের একটা আশা দেখতে চেয়েছিলেন, আশা খুঁজে পেয়েছিলেন যে তিনি অন্তত এই অত্যাচার থেকে মুক্তি দিতে পারেন বা এই দম্ভের পরিস্থিতি থেকে তিনি একদম মাটিতে পা রাখা, হাওয়ায় চটি পড়া একজন নেত্রী, ঘরের মানুষ, ঘরের মানুষ, ঠিক আছে, ঘরের মানুষই ভেবেছেন। তুমি ঠিক রাইটলি সেড দ্য ওয়ার্ড। কিন্তু তাকে তুমি 15 বছর আস্তে আস্তে মানুষ কি দেখলেন, কত 15 বছরে তাকে যেভাবে দেখলেন, তার যে বিবর্তন, মানুষের মনে হলো একজন স্বৈরাচারী একজন নেত্রী, তার চরম ঔদ্ধত্য, তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেন। তার মেয়াদে দেখো, ধর্ষণের ঘটনা সবসময় ঠেকানো সম্ভব নয়, কারণ কার মনে কি আছে, কি কার সাথে অভব্য আচরণ করছে, ব্যাধি। কিন্তু সেখানে প্রশাসকের অ্যাপ্রোচ কি? তুমি কামদুনি ঘটনাকে বলছো যে সাজানো ঘটনা, পার্কস্ট্রিটের ঘটনাকে ছোট ঘটনা বলছো। তোমার অ্যাপ্রোচটা কি? কঠোর অ্যাপ্রোচ কোথায় তোমার? এই জায়গা থেকেই যে ক্রমশ একটা মানুষের হতাশা তৈরি হলো যে আর বোধহয় কিছু হওয়ারই নেই এই স্টেপটাতে। আর এই যে তোমার রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি তুমি বলছিলে, এটা একটা কোথাও মনে হলো যেন তৃণমূলের নিচু স্তরের নেতাদের, সর্বস্তরের নেতাদের এটা যেন একটা লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এটা করে যেতে পারো, কোথাও গিয়ে করে যেতে পারো, আমার চোখ বন্ধ। মনে হলো যেন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। এবং পাশাপাশি কোথাও কি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা আসল সবচেয়ে বড় যেটা ইউএসপি ছিল, আমি শুরুও করেছিলাম সেটা দিয়ে, যে মাস কানেক্ট,
মানুষের মধ্যে থাকা, কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন, তিনি বুঝতে পারছিলেন না ধীরে ধীরে? দেখো, জনবিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন বটেই। কি ঘটলো যে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের জন্য পরিচিত ছিলেন? মানুষের মধ্যে থাকা, মানুষের নেত্রী। সেই জায়গা থেকে তৃণমূলের মন্ত্রীরাও রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় নাগাল পাচ্ছিলেন না, এবং তিনি রাজ্য শাসন করা, যেটাকে বলে গভর্নেন্স, সেটা প্রায় ছেড়েই দিচ্ছিলেন। নবান্নে খোঁজ নিয়ে দেখো যে তার কাছে ফাইল যেত, তিনি ফাইলে সই করতেন না। আচ্ছা, ফাইলের পর ফাইল জমে, ফাইল এলে উনি রেগে যেতেন। আমার কাছে খবর আছে, ফাইল এলে উনি রেগে যেতেন। কেন? মানে তার মনে হচ্ছে তার দায়িত্ব, তার ভালো লাগছে না। এটা অদ্ভুত জায়গা। হ্যাঁ। এবং যে আমি বারবার করে একটা জায়গায় বলছি যে ঔদ্ধত্য তো 14 তলাকে ছাপিয়ে গেছিল। আমার মনে হচ্ছে আমি ফাইল সই করবো না। না, ঔদ্ধত্যটা এমন একটা জায়গায় যেখানে তুমি কোনো কাউকে মানুষ জ্ঞান করছো না। এবং তুমি দেখো না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বা কি অভিযোগ, সেই তো একই অভিযোগ। একদম, যার হাতে তিনি পার্টিটাকে সঁপে দিলেন, পার্টিটাকে তো সঁপে দিলেন তার হাতে। একদম। আলটিমেটলি সুব্রত বক্সী নামক যে ব্যক্তি রাজ্য সভাপতি, তিনি তো একজন ব্যক্তিতেই পরিণত হলেন। তার তো শিলমোহর, তার তো কোনো ক্ষমতা ছিল না। তো যার হাতে তিনি পার্টিটাকে সঁপে দিলেন, তার বিরুদ্ধে অভিযোগটা কি? ঔদ্ধত্যের অভিযোগ, প্রবল ঔদ্ধত্য। এবং সেই ঔদ্ধত্যটাই চালিয়ে গেল তৃণমূলের নিচু স্তর পর্যন্ত। এবং মমতা, যেখানে পঞ্চায়েত সমিতির একজন নেতাও, অনেক নেতাও মানুষকে মানুষ জ্ঞান করা ভুলে গেলেন। যেখানে অরূপ বিশ্বাসের মতন একজন মন্ত্রী বা নেতা, তিনি মনে করলেন যে লিওনেল মেসির সঙ্গে সেলফি তোলার জন্য একমাত্র প্রিভিলেজড আমি, ওটাই আমার জন্মসিদ্ধ অধিকার। গোটা স্টেডিয়াম জুড়ে যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, হাজার হাজার মানুষ রয়েছেন, তাদের যে আকাঙ্ক্ষা, উন্মাদনা এবং তাদের যে কষ্টার্জিত শ্রমের পয়সায় যে যারা টিকিট কেটেছেন, তাদেরকে তুমি অবজ্ঞা করলে, এটা ঔদ্ধত্য ছাড়া হয়? তাদেরকে এইটা ঔদ্ধত্য ছাড়া হয়? তোমার বুক কাঁপবে না? একদমই। আর তার পাশে রাজীব কুমার হাঁটলেন ওখানে কোট পরে। রাজীব কুমার অত বড় একটা প্রোগ্রামে তার ইউনিফর্ম কোথায় ছিল? তাহলে 14 তলার যে ঔদ্ধত্য, সেটা সংক্রামিত হয়েছিল, সংক্রামিত হয়ে গেল নিচু স্তরে। তুমি মানুষকে মানুষ জ্ঞান করছো না। একদম, একেবারে। এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে যেমন একই রকম ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুটো পাওয়ার সেন্টার থেকে একই রকম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো সে তো বিপুল কষ্টসাধ্য ব্যাপার ছিল। তিনি দলের সাধারণ সম্পাদক, তার কাছে নেতা কর্মীরা যাবেন, কথা বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের কাছে পৌঁছেই অনেকে, সেটা পৌঁছানোই একটা কঠিন ধাপ ছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখো, এইসব তো দলের ব্যাপার। একজন নেতা তার দলের নেতার কাছে পৌঁছতে পারছেন কি পারছেন না সেকেন্ডারি। প্রাইমারিটা কি? প্রাইমারিটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষ যে আশা দেখতে শুরু করেছিলেন, যে হোপ। 5 বছর কাটতে না কাটতেই যাকে মনে হয়েছিল সৎ নিষ্ঠাবান নেত্রী, 5 বছর কাটতে না কাটতে কি দেখা গেছে? সততার প্রতীক এই তৃণমূলের একাংশ নেতার গোফে লেগে গেছে স্বরের মতন দুর্নীতির অভিযোগ। মানুষ অভিযোগ করছেন, রেগে গেছেন। কাদের টাকা? সারদা রোজভ্যালি আই করে কারা টাকা রেখেছিলেন? গরিব মানুষ, একেবারেই গরিব মানুষ। গরিব মানুষ বিভ্রান্ত হয়ে, ভুল পথে চালিত হয়ে সেখানে টাকা রেখেছিলেন। সেই টাকা কারা আত্মসাৎ করেছিলেন, চেটোপিটে খেয়েছিলেন বলে অভিযোগ। এবং সেটা রাজ্যের মানুষ দেখে। সেটা কবে ঘটেছে? প্রথম 5 বছরের মধ্যে। 2016। তাহলে মোহভঙ্গ আজকে হয়নি। মোহভঙ্গ হতে শুরু করেছিল 2014-তে, 2013-তে, 2015-তেই। সেটা রিফ্লেকশন এতদিন পর হচ্ছে কেন? তার কারণ হচ্ছে যে 16 সালেও যখন ভোট হয়েছিল, তুমি দেখো 16 সালে বাম কংগ্রেসের যখন ভোট হয়, তখন বাম কংগ্রেসের জোটও 38% ভোট পেয়েছিল। 38% ভোট পেয়েছিল। সেই ভোটেও তো অভিযোগ উঠেছিল ভোট লুট করার। এবং নির্বাচন কমিশন কিন্তু তার আগে সেই ভোটেও মনে পড়ে যে যথেষ্ট প্রথম দিকে একটা প্রচন্ড হম্বিতম্বি করেছিলেন, কিন্তু জল তো ঠেকাতে পারেনি। এই যে বুথে বুথে দুধে জল মেশানো, সেটা কি কমিশন ঠেকাতে পেরেছিল? তুমি সন্ময় বন্দ্যোপাধ্যায় পানিহাটিতে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। সন্ময় বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করো, 3500 ভোটের ব্যবধানে তিনি মনে হয় হেরেছিলেন, 1800 ভোটের এদিক ওদিক। তুমি জিজ্ঞাসা করো, উনি বলবেন যে লুট হয়েছিল, ভোট রিগিং হয়েছিল। পুলিশ, রাজ্য পুলিশ
কেন্দ্রীয় বাহিনীকে বিভ্রান্ত করে এবং তৃণমূলের যে সংগঠিত ভোট লুট সেটাতে হেল্প করে বলে অভিযোগ। তাহলে তুমি বিরোধীদের যেটা অভিযোগ যে যে ভোট পার্সেন্টেজ তৃণমূল দেখাচ্ছে যে 2016 সালে পেয়েছিল, সেটা তো ম্যানুফ্যাকচার্ড ম্যান্ডেট, সেটা ভেতরে তো জল আছে, জল দিয়ে তুমি বাদ দিয়ে যদি তুমি দেখতে পাবে তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। জল বাদ দিয়ে তুমি যদি দেখো তখনই দেখবে 5 বছরের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। 2016 সালের ভোটে তৃণমূল ভয় পেয়েছিল, মন্তেশ্বরে মাত্র 700 ভোটে জিতেছিল। অভিযোগ উঠেছিল ওই 700 ভোট অ্যাকচুয়ালি চুরির ভোট, জলের ভোট, অভিযোগ উঠেছিল। তাহলে তুমি আজকে যে বলছো যে তার যে মোহভঙ্গ, তার প্রতি মানুষের মোহভঙ্গ, অ্যাকচুয়ালি মানুষের মোহভঙ্গ, মানুষের রাগ, মানুষের অসন্তোষ 10 বছর আগে 2016 সালেই দেখা গেছিল, এবং সেটা পুঞ্জীভূত হতে 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 আজ 10 বছর পরে এসে কি পরিমাণ টাকা লুট হয়েছিল আইকোর কাণ্ডে, আইকোর, সারদা, রোজভ্যালি কাণ্ডে। আজ মানুষের স্মৃতি অনেক দুর্বল, অনেকেই আমরা ভুলে গেছি। 2016 সালের ভোটের পরিবেশ মনে করে দেখো, কি পরিমাণ ক্ষোভ, কি পরিমাণ তখনই মানুষের ক্ষোভ, অসন্তোষ একেবারেই। এবং সেই তুমি যে বললে এই যে দুর্নীতির প্রশ্নটা এলে, এবং এই দুর্নীতির প্রশ্নে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে একদিকে আমি দেখো তোমার কাছে বলি যে দুর্নীতি আমি আলোচনা আনছি, কিন্তু আমি প্রাইমারি একটা জায়গায় আমি স্টিক করতে চাই, সেটা হচ্ছে আশা এবং হতাশা এবং যে ম্যানুফ্যাকচার্ড ম্যান্ডেট। তুমি দেখো যে 2016 ভোট, তারপরে 2021 ভোট। 2021 ভোটের আগে কি হলো? 2019 লোকসভা ভোট হলো। 2019 লোকসভা ভোটের আগে মুকুল রায় চলে গেলেন বিজেপিতে। তৃণমূল পার্টিতে যিনি একদম বুথ স্তরের অঙ্ক বুঝতেন তিনি হচ্ছিলেন মুকুল রায়। কালীঘাটের হয়ে তিনিই খেলাটা খেলতেন, ওই বুথের অঙ্ক। তখন সংবাদপত্রে মুকুল রায়কে চাণক্য লেখা হতো। সেই মুকুল রায় চলে গেলেন বিজেপিতে, এবং বিজেপির ওই যে 2019 সালের ভোটে 18টি আসন জেতার কারিগর হয়ে উঠলেন মুকুল রায়। শহীদ মিনারের ওখানে সভা করে অমিত শাহ বললেন যে এই সাফল্যের কারিগর মুকুল রায়, কারণ মুকুল রায় বুথের অঙ্কটা জানতেন। এবং 19 সালের ভোটে মুকুল রায় ওই বুথের অঙ্কটা ঘেটে দিয়েছিলেন, তিনিও অঙ্ক সাজিয়েছিলেন। তখনই তৃণমূল বিপন্ন বোধ করে। কিন্তু বিপন্ন বোধ করলে হবে কি, যে তৃণমূলের ওই সময়টাতে বুথের অঙ্ক সাজানোর মতন কোনো নেতা ছিল না, যে কারণে বিপন্ন বোধ করে আইপ্যাককে ধরে নিয়ে আসা হলো, পেশাদার সংস্থাকে নিয়ে আসা হলো। তার ফলে যেটা অ্যাকচুয়ালি একজন মাটিতে পা রাখা নেতা করতেন, সেটা আউটসোর্স হয়ে গেল আইপ্যাকের কাছে। এবং আইপ্যাক এসে কি করলো? আইপ্যাক এসে দিদিকে বলো এইসব প্রোগ্রাম করলো, কারণ আইপ্যাক এসে দেখলো যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে পার্টি। কারণ দেখো, যে কোনো পলিটিক্যাল পার্টির একটা কারেন্সি থাকে। বামেদের কাছে কারেন্সি কি ছিল? ক্ষমতা। বামেদের কাছে কারেন্সি ছিল ক্ষমতা, অর্থটা ছিল তারপর। লক্ষণ সেনের যে অর্থ হয়েছিল তারপর হয়েছিল, বা পার্টির যে এক শ্রেণীর নেতার কাছে যে অর্থ ঢুকেছিল। বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে তো অর্থ ঢোকেনি। বুদ্ধদেব ভট্টাচার্য তো শেষ দিন পর্যন্ত যে কৃচ্ছ সাধন করে এবং যে সাধারণভাবে বেঁচেছিলেন, আজও বিমানবাবু একই রকম ভাবে। কেন শ্রদ্ধার সঙ্গে এখনো মানুষ বিমান বসু বা বাম নেতাদের, অনেক বাম নেতার সঙ্গে কথা বলেন কেন? তার কারণ হচ্ছে তাদের যে ব্যক্তিগত সততা, জীবনযাত্রা, সবকিছু ছিল তো প্রশ্নাতীত, কোথাও গিয়ে তো প্রশ্নের মধ্যে। কিন্তু তৃণমূল নেতাদের, কিন্তু তুমি 2021 সালে, আমি আবার ওটাতে আসছি, তুমি 2021 সালে কি করলে? যে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়া পার্টি, সেখানেও যে আইপ্যাককে নিয়ে এলে, তারা যেটা মুকুল রায় কাজ করতেন, সেই কাজটা তারা ঘরে বসে IIT IIM থেকে পাস করা কিছু ছেলে মেয়ে ল্যাপটপে নিয়ে খুলে বসে ওই যে বুথ ধরে ধরে ডেটা নিয়ে তুমি ওখানেই তো খেলাধুলাটা করলে বলে অভিযোগ। তাহলে বিরোধীদের অভিযোগ কি? এবং তখন তো বুথে তোমার বিজেপির শক্তি নেই, বুথ পর্যন্ত যাওয়ার শক্তি নেই, বুথ তো ফাঁকা, বিরোধীদের কোনো এজেন্ট নেই। ফলে যতই তুমি ইলেকশন কমিশন হম্বিতম্বি করুক না কেন, খোলা মাঠ, বুথ পাহারা দেওয়ার লোক নেই তো। ফলে বুথ যখন পাহারা দেওয়ার লোক নেই, তখন যথেষ্ট খেলাধুলার অবসর রয়েছে। তাহলে 21 ভোটেরও যে ম্যান্ডেট,
বিজেপির 38% ভোট, সেই বামেদের আর কংগ্রেসের 38% ভোট, 2016-র মতো। সেম নাম্বার অফ সিটস 77। এবং তৃণমূলের যে হঠাৎ করে ভোট শতাংশ বেড়ে গেল, এটা কি আস্থার ভোট? যে মোহভঙ্গ 2016 সালের আগে থেকে শুরু হয়েছিল, 10 বছর পরে 5 সেটা বছর পর 2000 প্রো ইনকামবেন্সি হয়ে গিয়ে ঢালাও প্রেমে মানুষ ভোট দিয়ে দিল। এটা আমার মানতে হবে। তাহলে ওইখানে ম্যান্ডেটটা তো ম্যানুফ্যাকচার্ড ম্যান্ডেট বলে অভিযোগ ছিল, যে ম্যান্ডেটটাকে তুমি পরে লেজিটিমেট ভেবে নিলে, যে হ্যাঁ এই 48% ভোটটা আমার মধ্যে লেজিটিমেট ভোট। কিন্তু 48% ভোটটা কি লেজিটিমেট ভোট ছিল? অভিযোগ তোর ভেতরে ওই দুধেও তো জল ছিল একেবারেই। এবং ওই কিন্তু ঔদ্ধত্য, অহংকার এবং স্বৈরাচার মাথা ছাড়িয়ে উঠে যাওয়ার কিন্তু চিত্রনাট্য লেখা শুরু ওইখান থেকে আরো বেশি করে। পতনের চিত্রনাট্য সেই সময় থেকে আরো বেশি করে লেখা শুরু হয়ে গেল। কারণ তুমি মনে করলে মানে তুমি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি না, আমি বলতে চাইছি সামগ্রিকভাবে তৃণমূলের কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলছি না, তুমি বলতে, এখানে আমি সামগ্রিকভাবে তৃণমূলের কথা বলতে চাইছি। যে কোথাও না কোথাও এটা হয়ে গেল যে এই যে ভোটটা পেয়েছি, তার মানে আমার সারদার টাকা যে লুট হলো সেটা লেজিটিমেট হয়ে গেল, বা মানুষ ভুলেও গেল। শিক্ষা দুর্নীতি লেজিটিমেট হয়ে গেল অভিযোগ, কয়লা কেলেঙ্কারির অভিযোগ, গরু পাচারের অভিযোগ, তার দুর্নীতি লেজিটিমেট হয়ে গেল। এতটাই লেজিটিমেট তুমি ভেবে নিলে যে 5 বছর পশ্চিমবঙ্গে, গত 5 বছরে কোনো পূর্ণ অর্থমন্ত্রী নেই। দামি অর্থমন্ত্রী দিয়ে কাজ হলো মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা অমিত মিত্র, তিনি একটা ফাজিং অফ নাম্বারস করে সবসময় বড় ব্যাপার বলে পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়ে দিলেন। তার নেতৃত্বে না হলো শিল্প, না হলো কিছু, তার নেতৃত্বে শুধু পাড়ায় মদের দোকান খুলে রাজস্ব আদায়। রাজস্ব আদায়ের আর কি পথ আছে? ডিয়ার লটারি আর মদের টাকা ছাড়া? গরিবের টাকা চলে যাচ্ছে ডিয়ার লটারিতে। লাইন প্রতি গ্রামে গঞ্জে পাড়ায় সব জায়গায় মানে দুপা হাঁটলেই হচ্ছে একটা করে ডিয়ার লটারির দোকান, আর মানুষ, গরিব মানুষের লাইন। আর হচ্ছে তোমার মদের দোকান। এই তো রাজস্ব আদায়ের জায়গা। তাহলে অমিত মিত্র যে সর্বনাশটা করলেন, এবং পশ্চিমবঙ্গে একজন পূর্ণ নেই, অর্থমন্ত্রী নেই। তার মানে আপনি পশ্চিমবঙ্গের জনতাকে, প্রায় 8 কোটি 10 কোটি জনতাকে টেকেন ফর গ্রান্টেড করে নিলেন। কিছু এসে যায় না, আমি যা ইচ্ছা তাই করতে পারি, কিছু এসে যায়। আমার সঙ্গে 48% ম্যানুফ্যাকচার ম্যান্ডেট যেটা নিয়ে অভিযোগ উঠছে সেটা আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার লাইসেন্স আছে। যেখানে আমি দুর্নীতিটাকেও লেজিটিমেট করে দিলাম প্রায় একেবারে। যখন পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা উদ্ধার হলো, তখন পার্থ চট্টোপাধ্যায়কে পার্টি সাসপেন্ড করলো, বহিষ্কার করলো। তার আগের দিন পর্যন্ত যখন পার্থ চট্টোপাধ্যায়কে বারবার সিবিআই ইডি নোটিশ পাঠাচ্ছে, তখনও পার্থ চট্টোপাধ্যায় 21-এর মঞ্চ আলো করে বসে সসম্মানে মহাসচিবের পদ অলঙ্কৃত করে বসে আছেন। এটাকে মানুষ কি বলবে? অনাচার নয়? তারই ফলশ্রুতি 5 বছর এইটা মানুষের মনে হতাশা তৈরি করবে না? একদম। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মনে কি ধারণা রয়েছে? পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের সুযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কি ধারণা রয়েছে? এবং এই কর্মসংস্থান বলো, শিক্ষা ব্যবস্থা বলো, এবং মহিলাদের সুরক্ষার প্রশ্ন বলো, একের পর এক ঘটনা, এই সমস্ত কিছু হয়তো কোথাও কি ভেবেছিলেন যে ভাতার রাজনীতি দিয়ে সেই সব কিছু ঢেকে দেওয়া যাবে? একটা সময় ভেবেছিলেন কতটা ময়লা রইল সেটা। প্রথমবার ওই লক্ষ্মীর ভান্ডার উত্তরে দিয়েছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন তাদের মধ্যে হতাশা নেই। তার বাড়ির ছেলেটি তো চাকরি পাচ্ছে না, তার বাড়ির ছেলেটিকে বলা হচ্ছে তুমি ভাই ভাতা নিয়ে নাও 1,500 টাকা, চাকরি চেয়েও না। এবং চাকরি তৈরির সুযোগ, মানে কর্মসংস্থানের সুযোগ তৈরির কোনো সুনির্দিষ্ট কাঠামোগত দিশা নেই। মানুষ বিশ্বাস করবে কি করে? একটা সুনির্দিষ্ট কাঠামোগত দিশা থাকবে তো, রোড ম্যাপ থাকবে, আর বোঝা যাবে সেটা কোথায়। মানুষ ভরসা করবে কি করে? আপনি যদি ফাইলে সই না করে ফাইল জমিয়ে রাখেন, ধরো পশ্চিমবঙ্গে আজকে 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, সেন্টার বন্ধ করে দিয়েছে, কেন? বলেছে দুর্নীতির অভিযোগে। আমার এখানে একটা
মতান্তর আছে। আমার বক্তব্য হচ্ছে যে দুর্নীতির অভিযোগ বলে তদন্ত হোক, টাকা বন্ধ হওয়া করাটা সমীচীন নয়। সমীচীন না, কারণ গরিবের টাকা, গরিবের টাকা একদম। এবং তাদেরকে একটা আইন করে শ্রমের অধিকার দেওয়া হয়েছিল, কাজের অধিকার। সেটা আমার আপত্তি আছে, যে টাকা বন্ধ করা নিয়ে আপত্তি আছে, কিন্তু কেন্দ্রের যুক্তি আছে যে টাকা পাঠালে তো আবার খেয়ে নেবে, আবার তো খেয়ে নেওয়ার অভিযোগ উঠবে। কাঠমারি পরপর পরপর তুমি বলো, এই ভোটে আমি জঙ্গিপুরে গিয়েছিলাম জাকির হোসেনের সাক্ষাৎকার নিতে। সম্ভবত জাকির হোসেন পরাস্ত হয়েছেন। জাকির হোসেন তিনি বিড়ি কারখানার বিড়ি শ্রমিক, তার আছে, ব্যবসা আছে, বিশাল অঙ্কের তার ব্যবসা বাণিজ্য প্রতিপত্তি, এবং তিনি দেদার মানুষকে টাকা মানে দিয়ে সাহায্য করেন, জাকাত করেন। তার বিরুদ্ধে দুর্নীতির আশ্বাস কোনো মানে ওই মানে সরকারি প্রকল্প থেকে টাকা তোলা কোনো অভিযোগ নেই, প্রয়োজন পড়ে না তার। তো তিনি আজকে সাক্ষাৎকারে কি বলেছেন ভোটের মধ্যে, যে আমার এখানে পঞ্চায়েত পুরসভায় তৃণমূলের একাংশ নেতা তারা বাড়ির থেকে টাকা তুলেছেন, তারা রাস্তার টাকা তুলেছেন, তারা 100 দিনের কাজের টাকা তুলেছেন। এই কারণেই তো এখানে মানুষের অনাস্থাটা তৈরি হয়েছে। এটা তো একজন প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক বা একজন ক্যান্ডিডেট ছিল, প্রার্থী বলছেন। তিনি যখন আমাকে সেই সাক্ষাৎকার দিচ্ছেন, আমাদের দ্য ওয়ালকে সাক্ষাৎকার দিচ্ছেন, পাশ থেকে পঞ্চায়েত সমিতির একজন সদস্য নেতা বলছেন, দাদা এইটাকে একটুখানি এডিট করে দেবেন। কিন্তু যিনি প্রার্থী হয়েছেন তিনি তো জানেন যে আমি এই কথাটা মানুষকে জানিয়ে দিই, ভাই আমি কিন্তু টাকা তুলিনি, কোথাও আমি নিজের কাছে, আমি বরঞ্চ মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। তো এই যে স্তরে স্তরে দুর্নীতি, একদম এটা কোথাও একটা। আর এর পাশাপাশি এই যে তুমি এই প্রসঙ্গে আমরা আগেও এসেছিলাম, এই যে আইপ্যাককে আউটসোর্সিং করা, এবং আইপ্যাকের যারা বিভিন্ন জেলায় যারা থাকতো আইপ্যাকের প্রতিনিধিরা, তারা সেখানে গিয়ে হচ্ছে যে জেলায় জেলায় বা পঞ্চায়েত স্তরে একজন রাজনৈতিক নেতা, তৃণমূলের নেতা, সে মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, তার ভিত্তিতে সে ভোটটা করে, ভোটটা চাইতে যায়। সেখানে আইপ্যাকের সেই লোকেদের তাদের গিয়ে হচ্ছে যে চমকানো, তারা কার্যত মানে হাতের পুতুল, তাদের কোনো ক্ষমতা নেই, কিছু নেই, আইপ্যাক যেভাবে বলছে সেভাবে হচ্ছে। আইপ্যাকের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ, টিকিট বন্টন নিয়ে টাকা তোলার, এটাও তো কোথাও গিয়ে মানে একেবারে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার যে একটা কারণ আমরা তুলছিলাম, এটাই তো তার প্রমাণ মনে হয় পুরোপুরি। দেখো 2014 সালে আইপ্যাকের জন্ম কবে, মানে আইপ্যাককে দেশের মানুষ চিনল কবে? 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী, তার প্রচার কৌশল সাজানোর একখানা কাজ পেয়েছিল আইপ্যাক, এবং প্রশান্ত কিশোর ছিলেন সেই টিমে, তার ওই আইপ্যাকের যে ছিলেন। কিন্তু বিজেপি তাকে তো কখনো সামনে আনেনি। তার নামটা জানা গেল যে প্রচারের শেষের দিকে, এবং নামটাই জানা গেছিল, এবং তাকে কেমন দেখতে, তার গাড়ি দাঁড়িয়ে আছে না নেই, ঠিক আছে, সেইটা তো মানুষ ভোটের পরে দেখতে পেলো, এবং সংবাদপত্রে লেখালেখি হলো। কিন্তু বিজেপি কি তাকে পার্টির মধ্যে ঢুকিয়েছিল? ঢোকায়নি। তুমি দেখো যে তারপরে অরবিন্দ কেজরিওয়াল যখন পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার করলেন, সেই ভোটে অরবিন্দ কেজরিওয়ালের জন্য ভোটের প্রচার কৌশল সাজিয়েছিলেন প্রশান্ত কিশোর। ভোটটা যেদিনকে ফলাফল ঘোষণা হয়, আমি তখন দিল্লিতে সাংবাদিকতা তখনও করি, দিল্লিতে দেখলাম মঞ্চের উপরে প্রশান্ত কিশোরের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে প্রশান্ত কিশোরও রয়েছেন, কিন্তু তারপরে কোনোদিনও দেখিনি। আম আদমি পার্টির ড্রয়িং রুমে ঢুকতে দেয়নি অরবিন্দ কেজরিওয়াল প্রশান্ত কিশোরকে। 21-এর ভোটের পরে কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যেন প্রশান্ত কিশোরের মায়ায় পড়ে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, প্রশান্ত কিশোর সে পেছন পেছন যাচ্ছেন। তৃণমূলের কর্মী সভায় প্রশান্ত কিশোর যাচ্ছেন, তিনি মঞ্চে উঠে পড়ছেন। তারপরে তৃণমূলের 3টে পাওয়ার সেন্টার হলো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে প্রশান্ত কিশোর দলের ভার্চুয়াল বৈঠকে থাকছেন। প্রশান্ত কিশোর যখন চলে গেলেন বিহারে নিজের পলিটিক্যাল পার্টি খোলার জন্য, তখন প্রতীক জৈন আইপ্যাকের হয়ে গেলেন 3rd পাওয়ার সেন্টার। তাহলে তৃণমূলের যে গ্রাসরুটের নেতা থেকে ব্লকের নেতা, রাজ্য জেলা সভাপতি, মন্ত্রী, তারা দেখতে পাচ্ছেন যে একটা 3rd পাওয়ার সেন্টার। এবার আইপ্যাকের যে ছানাপোনারা জেলায় রয়েছে, তারা ওখানে গিয়ে খবরদারি করতে শুরু করলেন স্থানীয় নেতাদের উপর। এবং হয় মদন মিত্র বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার অভিযোগ করেছিলেন যে আইপ্যাক ওখানে ব্ল্যাকমেল করছে, পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য টাকা তুলছে। তাহলে এই যে একটা দুর্নীতির অভিযোগ আইপ্যাকের বিরুদ্ধে উঠে গেল, আইপ্যাক খবরদারি শুরু করে দিল বিধায়কদের উপরে।
আইপ্যাক খবরদারি শুরু করে দিল জেলা সভাপতির ওপরে, আইপ্যাক খবরদারি শুরু করে দিল মন্ত্রীদের ওপরে, মন্ত্রীরাও আইপ্যাককে নিয়ে তটস্থ। প্রতীক জৈন বা ওর ছেলেপুলেরা বা ছানাপোনারা কি বলবে? তাহলে তুমি তো পার্টিটাকে আইপ্যাকই পার্টি হয়ে গেল, পার্টি চলে গেল পিছনে, আইপ্যাকই চলে গেল পার্টির, আইপ্যাকই পার্টি হয়ে গেল। তার মানে তুমি পার্টিটাকে আউটসোর্স করে দিয়ে দলটাকে পুরো দেউলিয়া করে দিলে। আইপ্যাক পার্টি হয়ে গেল, দল হয়ে গেল দেউলিয়া। তার কারণ হচ্ছে আগে কি হতো, আগে হচ্ছে যে মুকুল রায় 10টা নেতার সাথে কথা বলে একটা গ্রাসরুটের একটা সেন্স নেওয়ার চেষ্টা করতেন এবং সেখান থেকে তুমি ইনপুট পেতে। সেই ইনপুটের ভিত্তিতে পার্টি একটা স্ট্র্যাটেজি ঠিক করতে, লোকাল ক্যান্ডিডেট বাছাই করতে ইত্যাদি প্রভৃতি। মাটির গন্ধ ছিল সেই ডেটাতে। এখানে হয়ে গেল ল্যাপটপ খুলে তুমি বলে দিচ্ছ যে ওই বুথে এই আছে, ওই বুথে এই আছে, এবং অভিযোগ হচ্ছে আলটিমেটলি তো তুমি ম্যান্ডেটটাকে ম্যানুফ্যাকচার করছো। একদমই। তাহলে পার্টির যে স্বতঃপ্রণোদিত যে ধারা, দেখো পার্টিতে কি, তৃণমূল পার্টিতে মূল সম্পদ কি? মমতা বন্দ্যোপাধ্যায় এবং আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায় মানে এটা তৃণমূল, সাধারণ তৃণমূল কর্মীর কাছে কি দিদি, মানে এটা আবেগ, আবেগটাই তো চলে গেল একদম। মানুষের কাছেও ছিল মমতা একটি আবেগ, মমতাকে যারা পছন্দ করে, যা ক্ষমতা এনেছিল, আবেগটাই তো চলে গেল। আইপ্যাকে যদি পার্টি হয়ে যায় তাহলে আবেগ কোথায় থাকে? হারিয়ে গেল। তাহলে ওই আইপ্যাককে খুশি করারই একটা দায় থেকে যায়। তাহলে খুশি করার তো নানা রকম উপায় থাকে। আমি তো আর এখানে ক্যামেরার সামনে এর থেকে বেশি কিছু বলতে পারি না। আমি অভিযোগ যা আছে আমি কেন বলতে যাব? বলেছেন তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বলেছে তো মদন মিত্র, পরবর্তী সময় তারা আবার চুপ করে গেছেন, বলেছেন তাদের ঠেলায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় একবার প্যাক বলেছিলেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে চুপ করে গেছেন কিনা একেবারে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। আরো একটি বিষয় দেখো, আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তুমি বলছিলে একটা উদ্ধত্ত বা কিছু, সেখানে হচ্ছে মন্ত্রী আমলা এদের প্রকাশ্যে একটা অমর্যাদা করা, জেলায় জেলায় যখন প্রশাসনিক বৈঠক, এটা উদ্ধত্ত অহংকার ছাড়া ক্ষমতা মাথার উপরে উঠে না গেলে কেউ বলতে পারেন পশ্চিমবঙ্গে কোনো মুখ্যমন্ত্রীকে এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের সম্পর্কে বলতে শোনা গেছে যে ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করবেন না? কত বড় অমর্যাদা করা বলো তো। দিয়ে সরকার দিতে পারবে কি পারবে না সেটা একটা প্রশাসনিক ক্ষমতা বা অপারগতার বিষয়। একদম ঠিক আছে। সরকারের কাছে টাকা নেই, এই সরকার ঋণের বোঝা নিয়ে এসেছিল, কিন্তু রাজস্ব আদায়ের জায়গা তৈরি করতে পারেনি, শিল্পায়ন হয়নি, অতিরিক্ত রাজস্ব আদায় হয়নি, সরকার দিয়ে দিতে পারছে না। এটা একটা দিক, এটা এই বার্তাটা দেওয়ার একটা জায়গা আছে। কিন্তু ঘেউ ঘেউ করবেন নাকি ভাষা? ধরো আজকে তো অভিযোগ যে তুমি প্রশাসনিক বৈঠকে চলছে, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকের মধ্যে আমলাদের, শীর্ষ সারির আমলাদের যে ভাষায় কথা বলছে, নাম ধরে বলছে এই তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও। বুদ্ধদেব ভট্টাচার্য কোনদিন করেছেন? জ্যোতিবাবু কোনদিন করেছেন? সিদ্ধার্থ শঙ্কর রায় কোনদিন করেছিলেন? না করাটাই স্বাভাবিক আমলাদের সঙ্গে এই ধরনের আচরণ। এবং তুমি দেখো যে এই সরকারে গত 15 বছরে মেধার কোনো জায়গা নেই, কোনো মেধার জায়গা নেই। কিন্তু তুমি মন্ত্রী থেকে ধরো, যদি হিসেব তুমি কোন মন্ত্রী মেধা সম্পন্ন তুমি বলো? উনি মেধাকে কোনো জায়গায় দিলেন না। মধ্য মেধা বলবো না, নিম্ন মেধা, মেধাকে কোনো জায়গায় দিলেন না উনি। অমিত মিত্রই হচ্ছেন যে সর্বজ্ঞানী হয়ে উঠলেন। এই যে এইটার ভেতরে ঔদ্ধত্য নেই, স্তরে স্তরে ঔদ্ধত্য। ঔদ্ধত্যের স্তর যেমন ওই যে স্যান্ডউইচের উপরে যেমন চিজ স্লাইস দেয়, ওই যে চিজের স্লাইসের মতো ঔদ্ধত্যের স্তর, প্রতিটা স্তর। এই ঔদ্ধত্য এবং তার সঙ্গে আমি শেষের দিকেই আসছি আলোচনায়। এই ঔদ্ধত্য এবং তার সঙ্গে হচ্ছে তোমার এই যে তুমি বলছিলে যে 2016 থেকেই শুরু হয়েছিল ভোটে একটা দুধে জল, একটা পার্সেন্টেজ, এই যে জায়গাটা, এই যে বিষয়টা বিজেপি 2024-এর পর কোথাও কি ধরতে পেরেছিল এবং এর নেপথ্যে কি শুভেন্দু অধিকারী ছিলেন? একদম। দেখো শুভেন্দু তৃণমূলের পার্টি স্ট্রাকচারটা জানতেন, এবং শুভেন্দু 21-এর ভোটে আগে 3 মাস বা নভেম্বরে জয়েন করেছিলেন, তারপরে হাতে কম সময় পেয়েছিলেন। তখন তৃণমূল বিজেপির কোনো বুথে কোনো স্ট্রেংথ নেই, আজও নেই। তো শুভেন্দু অধিকারী
অমিত শাহকে বোঝান যে এই যে ভোটে জল মেশানো, দুধের মধ্যে যে জল বালতি বালতি জল মিশছে, এই জল যদি না আলাদা করা যায়, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার, অনুপ্রবেশকারী, এদেরকে যদি আলাদা করা না যায়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে ইলেকট্রাল সাকসেস আসবে না। সুতরাং জল কমাতেই হবে, জল কমাতেই হবে। জল কমলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনভিত্তি স্পষ্ট হয়ে গেল, বেআব্রু হয়ে গেল। এই 2016 থেকে শুরু, মোহভঙ্গের শুরু 2016-তে। তুমি ম্যানুফ্যাকচার যে অভিযোগ যে ছিল, ম্যানুফ্যাকচার ম্যান্ডেট, সেটা নিয়ে ক্ষমতায় ছিলে। সেটা কোথাও আমি আবার কিন্তু তুমি বলছি মানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আমি তৃণমূল দলকে বলছি, মানে কোনো অবমাননা করছি না। কিন্তু তুমি সামগ্রিকভাবে তৃণমূল দলকে বলছো। এবং এটা যখন মাইনাস হয়ে গেল এই 2026-এর ভোটে এসে, এর পিছনে শুভেন্দুর একটা বড় ভূমিকা। এবং তারপর হচ্ছে এসআইআর, দেখো, একটা জল কমে গেল, দুই হচ্ছে মানুষের হতাশা, আর থার্ড যেটা হলো সেটা হচ্ছে হিন্দুত্বের ফ্যাক্টর। আমরা কবে বলেছি এখানে বসে, বলেছিলাম তো আমাকে, আমরা আলোচনা করেছি, আমি বারবার এই ভোটে বলেছি যে হিন্দুত্বের ফ্যাক্টরটা গভীরতা মাপা যাচ্ছে না। কতটা গভীর, যতটা গভীর হবে, যতটা ডিপ ইম্প্যাক্ট হবে, তত তছনছের রেজাল্ট হবে। আজকে প্রথম 2 নম্বর 3 নম্বরের মাথায় দেখলাম আমডাঙ্গায় বিজেপি প্রার্থী গিয়ে, ভাবতে পারো ফাইনালি হয়তো আমডাঙ্গা হেরে গেছে, কিন্তু মেরুকরণ স্পষ্ট হয়ে গেছে মুর্শিদাবাদে। এবং আমি যেটা বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য যে বিশাল কিছু কাজ করেছেন তা নয়, মুয়াজ্জেম ভাতা দিয়েছে। মুয়াজ্জেম ভাতা দিয়ে সাধারণ সংখ্যালঘুদের কি উন্নয়ন হয়? সংখ্যালঘুদের কি সরকারি চাকরিতে কত শতাংশ তাদের প্রতিনিধিত্ব, কত শতাংশ প্রতিনিধিত্ব উচ্চশিক্ষায়? সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি। কিন্তু এক শ্রেণীর সংখ্যালঘু নেতা তৃণমূলের সঙ্গে জুড়ে তারা যেরকম বেপরোয়া হয়ে উঠলেন, তারা যেরকম অত্যাচারী হয়ে উঠলেন বলে অভিযোগ, তাতে মানুষ ভয় পেল। এবং বাংলাদেশের যে ভোটে মানুষের শক্তি জামাতের মতো একটা মৌলবাদী শক্তিকে পরাস্ত করে দিল, সেটারও কোনো না কোনোভাবে একটা মানসিক প্রভাব পশ্চিমবঙ্গে আছে। এবং সংখ্যালঘুদের একটা অংশের কোথাও হয়তো অপশন ছিল না। এবার এটা পশ্চিমবঙ্গের জন্য ভালো না খারাপ সেটা একটা ব্যাপার। এই খারাপটা হয়ে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় বাম জমানাতেও সিপিএম সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করেছেন, সংখ্যালঘুদের আস্থা নিয়ে রাজনীতি করেছেন। কৃষক সভার নেতা ছিলেন হান্নান মোল্লা, দাপুটের নেতা। কিন্তু ঘটনা হচ্ছে যে এইখানে যেরকম ভাবে একটা পারসেপশন তৈরি হয়ে গেল, যে কথা ওনার যে ওদেরকে কি 1 মিনিট সময় দিলে ওরা কি করে দেবে, এইসব কথাগুলো, এটা যে গরু দুধ দেয়, ভয়ঙ্কর প্রতিক্রিয়া হয়েছে। এগুলো পশ্চিমবঙ্গের পুরো যে ফেব্রিকটা নষ্ট করে মূলে কে, কাকে মানুষ করবে? বিজেপি তো ক্ষমতায় নেই পশ্চিমবঙ্গে। বিজেপিকে তো বরঞ্চ ফুল টস বল পেয়েছে বিজেপি, হাফ ভলি বল, যে উঁচিয়ে খেলার। হাফ ভলি বলটা কে দিয়েছে তুমি বলো? একদমই, একেবারেই। এবং এই উদ্ধত্ত, তুমি বলো যে আমরা যে ছোটবেলা থেকে পশ্চিমবঙ্গ যে দেখেছি, যেখানে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গা মোটামুটি ভাবেই দেখেছি, ছিল, এখনো তোমার হয়তো সেরকম সংখ্যালঘুদের সাথে আমাদের ব্যক্তিগত স্তরে প্রচুর বন্ধু বান্ধব আছে, কোনোদিনও আমরা সেই ভেদাভেদ এই জায়গাটা দেখিনি। সেই জায়গাটা এরকম হয়ে গেল কি করে? কে করলেন? 15 বছর ধরে এই জায়গাটা কে তৈরি করলেন একটা সংকীর্ণ পলিটিক্যাল পারপাসের জন্য, যেটার মাসুল আজ পুরোটাই একটা, দেখো, একটা ঔদ্ধত্য। আমি বারবার ওই ঔদ্ধত্য আর হতাশার কথায় ফিরে আসছি। ঔদ্ধত্যটা দেখেই মানুষের হতাশা তৈরি হয়েছে। এতটা ঔদ্ধত্য যে আরজিকর আন্দোলনের পরে যখন ছাত্ররা রাস্তায় বসে আছে, বাচ্চা ছেলেমেয়েরা আমাদের ঘরের ছেলেমেয়েদের মতন, ভাই বোনেদের মতন, এবং যারা বলছেন যে এই অফিসারদের সরাতে হবে, সরালেই মিটে যায়, আপনার ঔদ্ধত্য আপনি ঢ্যাট হয়ে বসে রইলেন 2 মাস ধরে, সেই সরাতেই হলো, কিন্তু আপনি ঢ্যাট হয়ে বসে রইলেন যে সরাবো না। এটা ঔদ্ধত্য ছাড়া কি বলবো? এবং এই ঔদ্ধত্য ততদিনে কিন্তু যা ড্যামেজ করার করে দিয়েছে, সেটা বোঝার মতো জায়গাটাও আর ছিল না। না, একেবারেই ছিল না। আমি এই কথার সূত্র ধরেই শেষ করব যে এই ঔদ্ধত্য এবং হচ্ছে যে দম্ভ এবং মানুষের হতাশা ঠিক 34 বছরের দাপুটে বাম শাসনকে কিন্তু পরাজিত করে দিয়েছিল, সরিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই।
আজ মনে হয় ইতিহাসের একটা পুনরাবৃত্তি আমরা দেখলাম, যেখানে এই ঔদ্ধত্য এবং দম্ভের কারণেই জনতা জনার্দন আজ ছুঁড়ে ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে। আপনারা হয়তোবা একমত হবেন কি হবেন না জানি না, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে দেখাবার চেষ্টা করলাম এই দম্ভ এবং ঔদ্ধত্য কোন স্তরে চলে গেছিল, যে মানুষ মনে করেছে এবার এদের সরিয়ে দেওয়া দরকার। তৃণমূল কংগ্রেসের এই পরাজয়ের পর নতুন করে বিজেপির সরকার গঠন হবে। 25শে বৈশাখ বাঙালির একটা এমন দিন, রবি ঠাকুরের জন্মদিন, সেই দিন বিজেপি সরকার, নতুন সরকার শপথ নেবে, নতুন মুখ্যমন্ত্রী হবেন। ফলে আরও বহুবিধ খবর, নানান রকম খবর আগামী কয়েকদিন আমাদের ঘিরে থাকবে, এবং সেই সমস্ত খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যেভাবে এই কদিন আমরা কোনো রকম কি বলবো, যে কোনো রকম আমরা অবজেক্টিভিটির জায়গা থেকে কিন্তু একদম পারফেক্ট থাকার চেষ্টা করেছি, ঠিক, সেই জায়গা কোনো আপোষ করিনি আমরা। সেভাবেই আমরা আগামী দিনেও এই কটা দিন সেভাবে আমরা খবর আপনাদের সামনে তুলে ধরবো। আজ এ পর্যন্তই। আরও খবর আপনারা দেখতে থাকুন। রাত পর্যন্ত অনেক খবর আমাদের আপডেট হবে। দেখতে থাকুন দ্য ওয়াল।